হুম। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আরবিক লার্নিং একাডেমি। তো আজকে আমাদের ক্লাস শুরু করি। স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ার? দেখা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে কথা। দেখা যাচ্ছে না স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। জি, মিউট করেন। তো আজকে আমরা বলবো ইভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট, ঠিক আছে? অ্যাসেসমেন্ট জিনিসটা কি, ইভালুয়েশন জিনিসটা কি, দুটোর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? আজকে আমরা এটাই পড়বো, ঠিক আছে? তো দেখুন, হ্যাঁ, evaluation, method of evaluation, types of assessment, important paradigm in assessment, এগুলো পড়বো আমরা, ঠিক আছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম। তো ইভালুয়েশন জিনিসটা কি দেখুন, ইভালুয়েশন এখানে দেখুন, এডুকেশন ইজ এ চেঞ্জিং প্রসেস দ্যাট রিকোয়ার্স টু বি কন্টিনিউয়াসলি ইভালুয়েটেড। বলছে শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা পরিবর্তনীয় পদ্ধতি যেটার কন্টিনিউয়াসলি, সর্বদা কন্টিনিউয়াসলি সেটাকে ইভালুয়েশন করা, মূল্যায়ন করা জরুরি, প্রয়োজন। দেখুন কি বলছে, ইভালুয়েশন ইজ অ্যান এলিমেন্ট অফ এডুকেশন দ্যাট ইজ বেসড আপন দ্য এডুকেশনাল অবজেক্টিভস এন্ড দ্য লার্নিং এক্সপিরিয়েন্স। ইভালুয়েশন জিনিসটা কি প্রথমে আমরা ভালো করে বুঝে নিই, তারপর এখান থেকে পড়বো। ইভালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন করা। শেষের যে আমরা রেজাল্টটা দিয়ে থাকি না, পরীক্ষার পরে যে শেষের রেজাল্টটা দিই, তারপর সেখানে আমরা ইভালুয়েট করি, বা কোনো ক্লাস নেওয়ার পর সেখানে আমরা শেষে ইভালুয়েশন করে থাকি, মানে মূল্যায়ন করে থাকি, দেখে থাকি যে কি কি উইকনেস আছে এবং কি কি স্ট্রং সাইড আছে, কি কি দিক স্টুডেন্টের স্ট্রং এবং কি কি দিক উইক, সেগুলোকে আরো স্ট্রং করতে হবে। কিভাবে পড়ালে, কি মেথড অবলম্বন করলে স্টুডেন্ট আরো ভালোভাবে বুঝতে পারবে পড়াটা, এবং কি কি করলে তাদের উইকনেস গুলো দূর হবে, এই সমস্ত বিষয়গুলো যেগুলো আমরা ইভালুয়েট করে থাকি, শেষে যে আমরা রেজাল্টটা দিই, যে লার্নিং আউটকামটা এসে থাকে, যে রেজাল্টটা দিই, সেটাকে আমরা ইভালুয়েশন করে থাকি, কি করে থাকি, মূল্যায়ন দিয়ে থাকি, যে এই জিনিসগুলো হয়েছে, এগুলো হয়েছে, এই জিনিসগুলো ইমপ্রুভ করতে হবে এবং এগুলো উইকনেস আছে। তো এইভাবে আমরা কি করে থাকি, কোনো একটা ক্লাসকে ইভালুয়েশন করে থাকি, বা কোনো একটা এক্সামের পর সেই পেপারটাকে ইভালুয়েট করে থাকি। তো এইভাবে ইভালুয়েশন হয়ে থাকে, পরীক্ষার যে ফলাফল হয়ে থাকে, ঠিক আছে, যে মূল্যায়ন পদ্ধতি, এটাকে বলে ইভালুয়েশন। এবার এখানে কি লেখা আছে দেখুন, ইভালুয়েশন ইজ অ্যান এলিমেন্ট অফ এডুকেশন দ্যাট ইজ বেসড আপন দ্য এডুকেশনাল অবজেক্টিভস এন্ড দ্য লার্নিং এক্সপিরিয়েন্স। হচ্ছে ইভালুয়েশন হচ্ছে এমন একটা উপাদান যেটা হচ্ছে শিক্ষার যে এডুকেশনাল অবজেক্টিভ গুলো আছে, যে গোল টার্গেট গুলো আছে, সেটা এবং শিক্ষার যে এক্সপিরিয়েন্স, লার্নিং যে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বা নির্ভর করে হয়ে থাকে, করে থাকি। আমরা ইভালুয়েশন কিসের উপর ভিত্তি করে করে থাকি, এডুকেশনাল অবজেক্টিভ এবং লার্নিং এক্সপিরিয়েন্স, এই দুটোর উপর ভিত্তি করে। তো যদি বলে যে ইভালুয়েশন কিসের উপর ভিত্তি করে হয়, তাহলে আমরা বলবো এডুকেশনাল অবজেক্টিভ এবং লার্নিং এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? বলুন, ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। তারপর দেখুন, evaluation is a systematic process of collecting, examining and interpreting information to determine the extent to which pupils are achieving instructional objectives. বলছে যে ইভালুয়েশন হচ্ছে এমন একটা সিস্টেমেটিক প্রসেস, কি করার, কোন একটা ইনফরমেশনকে, কোন একটা পড়াশোনার জিনিসকে, সেটাকে কালেক্ট করার, সেটাকে পরীক্ষা করার এবং সেটাকে অ্যানালিসিস করে দেখার, সেটাকে ব্যাখ্যা করার, ঠিক আছে, সেটাকে ইন্টারপ্রেট করার একটা পদ্ধতিকে বলা হয় ইভালুয়েশন, টু ডিটারমাইন দ্য এক্সটেন্ট টু হুইচ পিপলস আর অ্যাচিভিং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। পিপলস মানে হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে, পিপল মানে কি স্টুডেন্ট। বলছে এটার এটা ঠিক করার জন্য, ঠিক আছে, কি স্টুডেন্টরা যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস গুলো আছে, পড়ার যে গোল সেট আপ আছে, যে টার্গেট আছে, যেটা পড়ানো হচ্ছে, যে মুদ্রাটা পড়ানো হচ্ছে ক্লাসে, সেটা স্টুডেন্টরা অর্জন করতে পারছে কিনা, হ্যাঁ, আর কতটা পেরেছে, ঠিক আছে, কতটা পেরেছে, পারছে কিনা, এবং কি কি উইকনেস আছে সেগুলোকে আরো ভালোভাবে পড়ালে সেগুলো তার উন্নতি হবে, এই ব্যাপারগুলো দেখাই হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েশন মানে হচ্ছে এটা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন ইভালুয়েশন কাকে বলে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। এবার আমরা পড়বো মেথড অফ ইভালুয়েশন। There are two methods of evaluation that is used in the teaching and learning evaluation process. বলছে two methods, দুটো মেথড আছে ইভালুয়েশন প্রসেসের। একটা হচ্ছে নর্ম রেফারেন্স ইভালুয়েশন আর একটা হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স ইভালুয়েশন। আর আরেকটা জিনিস হচ্ছে ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট আর মেজারমেন্ট। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে মেজারমেন্ট। হ্যাঁ,
তো মেজারমেন্ট জিনিসটা হচ্ছে কোয়ান্টিটিতে হয়ে থাকে। কি হচ্ছে কোয়ান্টিটি? যে জিনিসগুলোকে আমরা পরিসংখ্যান দিয়ে থাকি, 1 2 3 নাম্বারিং করতে পারি, কোয়ান্টিটিতে গণনা করতে পারি, সেগুলোকে বলা হয় মেজারমেন্ট। ঠিক আছে? তো তিনটে জিনিস, ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট। তো এখানে মেজারমেন্টটা উল্লেখ নেই, আমি আলাদা করে বলে দিলাম। মেজারমেন্টটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কি মেজারমেন্ট জিনিসটা কি? মেজারমেন্ট হচ্ছে মাপা। হ্যাঁ, মেজারমেন্ট মানে হচ্ছে কোয়ান্টিটি, পরিসংখ্যান যেগুলো বোঝায়, যেগুলো নাম্বারিং বোঝায়। ঠিক আছে? তো এটা হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এবার আমরা বলবো নর্ম রেফারেন্স ইভালুয়েশন কাকে বলে। নর্ম রেফারেন্স ইভালুয়েশন, ঠিক আছে, ইট ইজ আ টাইপ অফ ইভালুয়েশন ইন হুইচ দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্ট ইজ মেজার্ড বাই কম্পেয়ারিং দ্য রিলেশন উইথ হাইপোথেটিক্যাল অ্যাভারেজ স্টুডেন্ট। বলছে নর্ম রেফারেন্স ইভালুয়েশন ওই ইভালুয়েশনকে বলা হয় আমাদের ক্লাসের যতজন স্টুডেন্ট আছে তার পারফরমেন্সটা, সে কি কি পারফরমেন্স ভালো ভালো করেছে কি করেনি সেইটাকে কি করা, মেজার করা, গণনা করা। কি করে? কিসের মাধ্যমে? কম্পেয়ার করে, তুলনা করে। ঠিক আছে? তো এটা ভালো করে মনে রাখবেন যে কম্পেয়ারিং দ্য রিলেশন, যদি কম্পেয়ার শব্দটা থাকে তাহলে সেটা নর্ম রেফারেন্স হবে, আর যদি কম্পেয়ার শব্দটা না থাকে তাহলে ক্রাইটেরিয়ান হবে। তো নর্ম রেফারেন্স ইভালুয়েশন ওটাই হচ্ছে যে এভারেজ স্টুডেন্টের মধ্যে যে স্টুডেন্টের পিয়ার থাকে, সমযোজী যে সমস্ত স্টুডেন্টের, সেই স্টুডেন্টের মধ্যে আমরা তুলনা করব। কি করে থাকবো? তুলনা করব। ঠিক আছে? তাদের মধ্যে তুলনা করে থাকবো একে অপরের পারফরমেন্সকে। কি কে? পারফরমেন্সকে তুলনা করে থাকবো। যে তুলনাটা যেখানে হবে সেটাকে নর্ম রেফারেন্স ইভালুয়েশন বলা হয়। আর ক্রাইটেরিয়ান ইভালুয়েশন কি হয়ে থাকবে? ক্রাইটেরিয়ান ইভালুয়েশনে তুলনাটা হবে না, কিন্তু তুলনা যদি হয় সেটা নর্ম রেফারেন্স ইভালুয়েশনে হবে। তো নর্ম রেফারেন্স ইভালুয়েশন কাকে বলে বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম, কম্পেয়ারিং হ্যাঁ কম্পেয়ারিং দ্য। হ্যাঁ, এখানে হচ্ছে যে ক্রাইটেরিয়ান ইভালুয়েশনটা দেখুন, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। এই যে in the criterion reference test the performance of a student is measured against a predetermined learning standard. learning standard শব্দটা যদি থেকে থাকে তাহলে আমরা বলবো সেটা ক্রাইটেরিয়ান রেফারেন্স ইভালুয়েশন হবে। যদি লার্নিং স্ট্যান্ডার্ড, যদি ইয়ে থাকে, র্যাঙ্ক থাকে বা স্ট্যান্ডার্ড থাকে, এই শব্দগুলো যদি থাকে, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো থেকে আমরা চিনবো, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে? এই শব্দগুলো দেখে আমরা চিনবো যে এটা ক্রাইটেরিয়ান হবে না নর্ম হবে। যদি স্ট্যান্ডার্ড থাকে, র্যাঙ্ক থাকে, ঠিক আছে, এগুলো থাকলে আমরা বলবো ক্রাইটেরিয়ান রেফারেন্স ইভালুয়েশন হবে। তাহলে আমাদের নর্ম রেফারেন্স ইভালুয়েশন হবে না। বলছে যে আগে থেকে সেট আপ করে থাকা, প্রি ডিটারমাইন্ড মানে হচ্ছে আগে থেকে সেট আপ করে রাখা কোনো কিছু স্টুডেন্টের পারফরমেন্সকে যখন আমরা মেজার করে থাকি, তুলনা করে থাকি তার লার্নিং স্ট্যান্ডার্ডের সাথে, যে তার শিক্ষার যে তার পরিমাপটা কতটা হয়েছে, কিভাবে হয়েছে, এবং কি কি উইকনেস আছে, এবং কি কি দিক তার উন্নতি হয়েছে, এইগুলোকে যখন আমরা দেখে থাকি তখন থেকে ক্রাইটেরিয়ান রেফারেন্স ইভালুয়েশন বলা হয়ে থাকে। ক্লিয়ার? Yes, ma'am. বাকিরা কারো বুঝতে অসুবিধা হলে বলুন। জি ম্যাম। দ্য নিড ফর ইভালুয়েশন, বলছে ইভালুয়েশন করার প্রয়োজন কি, নিড কি? নিড মানে প্রয়োজন, ইভালুয়েশনের প্রয়োজনটা কি? বলছে উইথ দ্য হেল্প অফ ইভালুয়েশন প্রসেস এনসিওরস লার্নিং টেক্স প্লেস। বলছে যে ইভালুয়েশনের দ্বারা এটা আমরা নিশ্চয়তা দিতে পারি যে লার্নিং হচ্ছে, শিক্ষা হচ্ছে। ইভালুয়েশন করা আমরা বুঝতে পারবো যে শিক্ষা হচ্ছে কিনা, কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে। ঠিক আছে? ইভালুয়েশন করার মাধ্যমে আমরা বুঝতে পারি। যদি ইভালুয়েশন না হয়ে থাকে তাহলে এফেক্টিভ টিচিং আর এফেক্টিভ লার্নিং হবে না। একটা এফেক্টিভ ক্লাসরুম কখনো ইভালুয়েশন ছাড়া হবে না। ইভালুয়েশন হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। এখানে বলছে ইভালুয়েশন প্রসেস helps in making the learner centered environment in the higher environment. বলছে যে লার্নার সেন্টার্ড এনভায়রনমেন্ট তৈরি করতে ইভালুয়েশন কি করে থাকে, হেল্প করে থাকে। ইভালুয়েশন প্রসেস helps in creating a knowledge centered environment in the higher learning. এখানে বলছে evaluation in teaching creates the assessment centered environment in the higher learning. Evaluation process in teaching learning creates the community centered environment. এটা ইম্পর্টেন্ট না? নিচের দিকে আসে আমাদের টাইপস অফ অ্যাসেসমেন্ট। এখানে অ্যাসেসমেন্ট জিনিসটা আমরা কি সেটা করবো। ঠিক আছে? আমাদের যে প্রজেক্ট গুলো দেওয়া হয়, আমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়, ঠিক আছে, সেই অ্যাসাইনমেন্ট গুলো, সেই প্রজেক্ট গুলোকে অ্যাসেস করা মানে হচ্ছে মূল্যায়ন করা। কিন্তু ইভালুয়েশন আর অ্যাসেসমেন্টের মধ্যে কিছু পার্থক্য আছে যেটা আমরা নিচে পড়বো। এখানে যে বেসিক কিছু পার্থক্য আছে। অ্যাসেস মানে মূল্যায়ন করা এবং ইভালুয়েশন মানে মূল্যায়ন করা। অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশনের মধ্যে কিছু পার্থক্য আছে যেটা আমরা এই যে এটা পড়বো নিচে। ডিফারেন্স
হ্যাঁ বলুন। ম্যাম বলছি অ্যাসেসমেন্টে তো মানে শুধরানো ব্যাপারটা হয়েছে, মানে ত্রুটিগুলোকে, হুম। হ্যাঁ মূল্যায়নে তো ম্যাম ত্রুটিগুলো শুধরানো যাবে না, ওটা মানে ওর ফাইনাল রেজাল্ট। অ্যাসেস করে দেখা মানে স্টুডেন্টকে আমরা মূল্যায়ন করে দেখি, অ্যাসেস করে দেখি। অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা, আর অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যে তাকে পিরিয়ডিক্যালি বা কোনো টাইম অনুযায়ী তাকে কি করা, তার পারফরমেন্সকে আমরা সেটাকে মেপে দেখি যে কতটা কি পরিমাণে কি হয়েছে, এটাই বোঝাচ্ছে। এখানে বলছে ইউজুয়ালি 3 কাইন্ডস অফ অ্যাসেসমেন্ট আর ইউজড ইন দ্য টিচিং লার্নিং প্রসেসে। 3টে অ্যাসেসমেন্ট আছে, 3টে, কিন্তু তার মধ্যে হচ্ছে যে 3টের মধ্যে 2টো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা হচ্ছে ফর্মেটিভ আর একটা হচ্ছে সামেটিভ, এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে একটা দিয়েছে পোর্টফোলিও। আর একটা অ্যাসেসমেন্ট আছে, সেটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, এখানে দেওয়া নেই, ওটা আমরা নিচে পড়ে নেবো। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কাকে বলে? অ্যাসেসমেন্টের ভাগ কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট আর পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। তার মধ্যে ফর্মেটিভ আর সামেটিভ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রথমে এমনি বুঝে নেবো, তারপর করবো এই টেক্সটটা। ঠিক আছে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্টটা প্রথমে বুঝবো যে কি। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে যে ডিউরিং দা এক্সাম হয়ে থাকে, মানে হচ্ছে ডিউরিং দা ক্লাস হয়ে থাকে, ডিউরিং দা সেশন হয়ে থাকে। ঠিক আছে, অনগোয়িং ফিডব্যাক হয়ে থাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেটা আমরা ক্লাসের সঙ্গে সঙ্গে ফিডব্যাক পেয়ে যাবো, স্টুডেন্টদের কাছে পড়িয়ে সঙ্গে সঙ্গে ফিডব্যাক পেয়ে যাবো যে কেমন আমি ক্লাসটা নিতে পেরেছি, ঠিকভাবে বোঝাতে পেরেছি কিনা, স্টুডেন্টদের ডাউট ক্লিয়ার হয়েছে কিনা, সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাবো এবং অন দ্য ক্লাস হয়ে থাকবে। এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি হয়ে থাকবে, শর্ট পিরিয়ডের মধ্যে হয়ে থাকবে এবং ঠিক আছে, ওকে বলা হয় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। অন ক্লাসরুম হতে হবে, অনগোয়িং হতে হবে এবং অনগোয়িং ফিডব্যাক। আর সামেটিভ অ্যাসেসমেন্ট যেগুলো হচ্ছে যে ক্লাসের শেষে যে রেজাল্ট পাই আমরা, শেষে এন্ড দ্য এন্ড অফ দ্য টার্মিনাল যেগুলো আমরা পেয়ে থাকি, শেষে যে অ্যাসেসমেন্টটা হয়ে থাকে ওটাকে অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়ে থাকে। তাহলে ফর্মেটিভ আর সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে একটু সামান্য ন্যূনতম পার্থক্যটা বুঝতে পারলেন কি? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন দেখি কি বললে বুঝলেন। ফরম্যাটিভ মনে হচ্ছে মানে ত্রুটিটাকে আমি শুধরাতে পারবো ম্যাম, মানে আমার যে ভুলটা হয়েছে আমার উপরে সুযোগ থাকছে যে আমি আমার ভুলটাকে, ত্রুটিটাকে আমি এটাকে শুধরাতে পারবো, এরকম। স্ক্রিন দেখা যাচ্ছে না যে কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ম্যাম, দেখতে পাচ্ছেন না? দেখতে পাওয়া যাচ্ছে দেখতে ম্যাম। পাচ্ছি না, ক্লিয়ার আওয়াজ আবার আসছে না। রিজয়েন করেন। হ্যাঁ আপনি দেখতে পাচ্ছি না। আবার জয়েন হন কেটে। ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট ম্যাম গঠনমূলক অ্যাসেসমেন্ট। এটা ক্লাসের মধ্যে মানে একটা ক্লাসের মধ্যে যত মানে সঙ্গে সঙ্গে ওটা ফিডব্যাক দেওয়া যায়, বাচ্চাদের কোনটা কি সুবিধা অসুবিধা তাদেরকে বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে ফরম্যাটিভ। আর সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা বার্ষিক মানে বছরের শেষে যেটা রেজাল্ট দেওয়া হয় সেটা সামেটিভ, তাই তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, সামেটিভ শেষ, সেটা মাসের শেষেও হতে পারে, বছরের শেষেও হতে পারে, টার্মিনাল হতে পারে, 3 মাস অন্তর হতে পারে। কিন্তু এন টার্ম যে রেজাল্টটা হয়ে থাকে, এন টার্ম যে অ্যাসেসমেন্টটা হয়ে থাকে সেটাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে যে সঙ্গে সঙ্গে হয়ে থাকে। আর এর মধ্যে আরেকটা অ্যাসেসমেন্ট হচ্ছে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট হচ্ছে যে স্টুডেন্টের উইকনেস এবং স্ট্রংনেস, স্ট্রং সাইড এবং উইক সাইড, ঠিক আছে, উইকনেস এবং স্ট্রংনেস যে অ্যাসেসমেন্টটা অ্যাসেস করে থাকে তাকে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট বলে। আর একটা হচ্ছে পোর্টফোলিও। এই চারটের মধ্যে এই দুটো বেশি ইম্পর্টেন্ট। তো এখানে নোটে কি আছে করবো আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে। কি বলছেন? মিউট করে নিন সবাই। Formative assessment is this assessment is one of the most powerful tools of assessment for improving the understanding and performance of the students. Improving, যদি improve শব্দটা থাকে তাহলে সেটা formative assessment হবে, ঠিক আছে। improve শব্দটা যদি থাকে, এগুলো কিওয়ার্ড,
কিওয়ার্ড গুলো ধরে নিলে উত্তর করতে সুবিধা হবে। ইমপ্রুভ শব্দটা যদি থাকে সেটা সামেটিভ হবে না, ডায়াগনস্টিক হবে না, বরং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হয়ে থাকবে। ঠিক আছে, বলছে যে স্টুডেন্টদের লার্নিং কে অ্যাসেস করার জন্য, ইমপ্রুভ করার জন্য, উন্নতি করার জন্য, ঠিক আছে, তাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে এবং তাদের পারফরমেন্সটাকে ওভার আ শর্ট পিরিয়ড অফ টাইম, খুব অল্প সময়ের মধ্যে উন্নত করার জন্য যে টুলসটা ব্যবহার করা হয় তাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়ে থাকে। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। শর্ট পিরিয়ডের মধ্যে। In this type of assessment, the teacher comes to know the result of the learners within a very short duration. বলছে এখানে টিচার কি করতে খুবই শর্ট টাইমের মধ্যে স্টুডেন্টদের কাছে অ্যাসেসমেন্ট নিয়ে থাকে। কিসের জন্য? টু নো দ্য রেজাল্ট অফ দ্য লার্নার্স, লার্নারের রেজাল্টটা জানার জন্য, যে কেমন কি অ্যাসেস করতে পেরেছে, কতটা শিখতে পেরেছে, কতটা পারেনি, সেটা জানার জন্য শর্ট টাইমের মধ্যে যে অ্যাসেসমেন্টটা করে থাকে তাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে থাকে। বাই কন্ডাক্টিং দ্য রিটেন টেস্ট, কোনো রিটেন টেস্টের মাধ্যমে করতে পারে। ঠিক আছে, মানে অনগোয়িং হয়ে থাকবে ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে ফর্মেটিভ হবে। যেটা অনগোয়িং হবে, যেমন রিটেন টেস্টের মধ্যে সঙ্গে সঙ্গে করে ফিডব্যাক পেলো, দেখতে পেলো, ঠিক আছে, যে কেমন কি হয়েছে না হয়েছে। অবজার্ভিং দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস এন্ড প্রোভাইড কুইক ফিডব্যাক। এই দেখুন এখানে লেখা আছে প্রোভাইড কুইক ফিডব্যাক, সঙ্গে সঙ্গে ফিডব্যাক দিলে। যদি ফিডব্যাক শব্দটা থাকে বা ইমপ্রুভ শব্দটা থাকে তো এগুলো ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কিওয়ার্ড। ঠিক আছে, তো ফিডব্যাক টু দ্য লার্নার্স, উইথ দ্য হেল্প অফ কুইক ফিডব্যাক লার্নার্স চেঞ্জ দেয়ার বিহেভিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। বলছে যে কুইক ফিডব্যাকের দ্বারা আমরা লার্নাররা, যারা শিখছে, শিক্ষার্থীরা, লার্নাররা তাড়াতাড়ি কি করতে পারবে, তাদের বিহেভিয়ার এবং বোঝার যে ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিংটাকে সঙ্গে সঙ্গে তারা কি করতে পারবে, চেঞ্জ করতে পারবে। যদি সেখানে কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, সেটাকে পরিবর্তন করতে পারবে। টিচার অ্যাক্ট অ্যাজ দ্য কোচ হিয়ার এন্ড ইট ইজ অ্যান ইনফর্মাল প্রসেস। টিচার এখানে কোচের মতো কাজ করবে, আর এটা একটা কি হয়ে থাকবে, ইনফর্মাল প্রসেস হয়ে থাকবে। ঠিক আছে, অনগোয়িং ফিডব্যাক, ইনফর্মাল প্রসেস, ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম, ইমপ্রুভমেন্ট, এই কথা হচ্ছে ফর্মেটিভ ইভালুয়েশনের কিওয়ার্ড। এই শব্দগুলো, এই কিওয়ার্ড গুলো যদি কোশ্চেনে থাকে তাহলে উত্তর হবে ফর্মেটিভ ইভালুয়েশন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম। বাকি সবাই অন্যরা বলুন। বুঝতে পেরেছি। জি, তারপর ইভালুয়েশন হচ্ছে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। পোর্টফোলিও অ্যাসেসমেন্ট কি? এখানে বলছে দিস অ্যাসেসমেন্ট টেকস প্লেস ওকেশনালি ওভার এ লং পিরিয়ড অফ টাইম। ওখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি বললাম, ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম। আর এখানে বলছে ওভার এ লং পিরিয়ড অফ টাইম, অনেক সময় ধরে, ঠিক আছে, অনেক দিন ধরে যে অ্যাসেসমেন্টটা হয়ে থাকে এবং ওকেশনালি হয়ে থাকে সেটাকে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট বলে থাকে, যেটা লং পিরিয়ড অফ টাইমে হয়ে থাকে। দ্য প্রজেক্ট, রিটেন অ্যাসাইনমেন্ট, টেস্ট এটসেট্রা। পোর্টফোলিও অ্যাসেসমেন্টের উদাহরণ যেমন কোনো প্রজেক্ট বা কোনো লিখিত কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো টেস্ট নেওয়া, মক টেস্ট বা কোনো ক্লাসে টার্মিনাল টেস্ট নেওয়া, হচ্ছে পোর্টফোলিও অ্যাসেসমেন্টের মধ্যে আছে। আর দ্য টুলস অফ দিস অ্যাসেসমেন্ট, in this assessment feedback to the learner is more formal and also provides opportunities for learners to re-demonstrate their understanding after the feedback has been understood and acted upon. এখানে বলছে এই অ্যাসেসমেন্টে হচ্ছে যে লার্নারের কাছে ফিডব্যাক কি হয়ে থাকে, খুবই ফর্মাল হয়ে থাকে এবং এই অ্যাসেসমেন্ট আরো সুযোগ সুবিধা দিয়ে থাকে কিসের করার জন্য, রিডেমনস্ট্রেট করার জন্য, স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং কে সে কতটা বুঝতে পেরেছে পারেনি এই ব্যাপারগুলো জানার জন্য। পোর্টফোলিও অ্যাসেসমেন্ট আমরা আগে পড়িনি, এতে ছিল না গো, কিন্তু সামেটিভ, ডায়াগনস্টিক, তারপর ফর্মেটিভ এগুলো পড়েছিলাম। পোর্টফোলিও এখানেই দেখছি। এবার পোর্টফোলিওটা যেহেতু পেলাম তাই জন্য ভাবলাম যে পড়িনি, কারণ যদি এসে যায় বলা তো যায় না, কিন্তু ওগুলো থেকে বেশি আসার সম্ভাবনা আছে ফর্মেটিভ বা সামেটিভ থেকে বা ডায়াগনস্টিক থেকে। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। এখানে সামেটিভ অ্যাসেসমেন্ট আছে। Sametic assessment. This assessment can be done at the end of the year or term. কোনো টার্মিনালের শেষে হয়ে থাকে বা কোনো ইয়ারের শেষে হয়ে থাকে, শেষে যে অ্যাসেসমেন্টটা হয়ে থাকে ওটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট হয়ে থাকে। বলছে যে থ্রু দিস অ্যাসেসমেন্ট দ্য টিচার কামস টু নো অ্যাবাউট দ্য স্ট্রেংথ এন্ড উইকনেস অফ দ্য কারিকুলাম এন্ড ইনস্ট্রাকশন। বলছে যে কারিকুলাম বা সিলেবাসের যে আমাদের যে সিলেবাস ভিত্তিক বইগুলো আছে, যে টপিকগুলো আছে, সেই ব্যাপারে স্টুডেন্টরা কতটা পড়েছে, কতটা শিখেছে, কতটা তাদের স্ট্রেংথ এরিয়া, যেগুলো ভালো পারছে তারা, এবং উইকনেস যেগুলো পারে না, কি কি অসুবিধা আছে না আছে, এই ব্যাপারগুলো যে সামেটিভ অ্যাসেসমেন্ট। এবং কি হয়ে থাকে, এন্ড অফ এ ইয়ার হয়ে থাকে। যদি এন্ড অফ এ ইয়ার বা কোনো টার্মিনাল এটা থাকে কোনো কোশ্চেনে, তাহলে সেটা সামেটিভ অ্যাসেসমেন্ট উত্তর হবে। ঠিক আছে,
ক্লিয়ার? আমার বলছে the result of this assessment may take time to return to parents or students. এই অ্যাসেসমেন্টের রেজাল্টটা প্যারেন্টসের কাছে বা স্টুডেন্টের কাছে ফিরিয়ে দিতে টাইম লাগে। কি হয়? টাইম লাগে। may take time, হয়তো টাইম লাগতে পারে। here feedback is very limited. ফিডব্যাক এখানে ভালো হয় না, খুবই অল্প। কিন্তু ফিডব্যাক কোন অ্যাসেসমেন্টে হয়ে থাকে? কেউ বলবেন? Positive. সবাই মিউট করে দিন, আওয়াজ আসছে এটা। হ্যাঁ, provides no opportunity to improve it. The result of this assessment is used to compare the performance of a student with the standard or with a group of students. বলতে এই অ্যাসেসমেন্টের ফলাফলটা কি হয়ে থাকে? ব্যবহার হয়ে থাকে কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য, পারফরমেন্সটাকে স্টুডেন্টের তুলনা করার জন্য অন্য স্টুডেন্টের স্ট্যান্ডার্ডের সাথে অথবা কোনো অন্যান্য স্টুডেন্টের গ্রুপের সাথে তুলনা করার জন্য ব্যবহার হয়ে থাকে। কোন অ্যাসেসমেন্ট? সামেটিভ অ্যাসেসমেন্ট। আর একটা আছে যে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। হাত চলে গেছে এই দিকে। দেখা যাচ্ছে screen? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ম্যাম। আরেকটা অ্যাসেসমেন্ট হচ্ছে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট এটাও কি করে থাকে? স্টুডেন্টের স্ট্রেংথ আর উইকনেস কে দেখে থাকে। স্ট্রেংথ এন্ড উইকনেস এটা হয়ে থাকে কি ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। তো আমাদের এখানে একটা জিনিস বলবো, যেটা হচ্ছে প্যারাডাইম। অ্যাসেসমেন্টের কি কি প্যারাডাইম আছে, হ্যাঁ, কেমন কি ধরনের দিক আছে অ্যাসেসমেন্টের, যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এই তিনটি জিনিস কি আমরা দেখবো একটু। এগুলোকে প্যারাডাইম বলা হয়। এখানে বলছে যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে যে লার্নিং এর জন্য অ্যাসেসমেন্ট, আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে হচ্ছে লার্নিং থেকে যে অ্যাসেসমেন্টটা হয়ে থাকে, আর এটা লার্নিং এর জন্য অ্যাসেসমেন্ট। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে হচ্ছে লার্নিং হিসেবে যে অ্যাসেসমেন্ট। তো তিন ধরনের প্যারাডাইম থাকে। এক হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যেটা হচ্ছে লার্নিং করার জন্য, শেখার জন্য, ঠিক আছে, যে অ্যাসেসমেন্টটা হয়ে থাকে তাকে অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলা হয়। মানে অ্যাসেসমেন্ট ফর লার্নিং focuses on why the learners are in learning, where they need to go and how best to get there. বলছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং যেটা, ওটা হচ্ছে ফোকাস করে থাকে কিসের উপর? যে লার্নাররা, শিক্ষার্থীরা যেটা শিখছে, কোথায় কি প্রয়োজন হচ্ছে তাদের এবং কিভাবে সেটা তারা পাচ্ছে। হাউ বেস্ট টু গেট দেয়ার, কিভাবে, কি হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি যেটা পাওয়া। এই ব্যাপারগুলো যখন দেখে থাকে তাকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলা হয়। It occurs throughout the learning and sometimes it is also referred to as formative assessment. বলছে পুরো লার্নিং যে পদ্ধতি থাকে আমাদের যে স্কুল লাইফে যে টাইমিংটা থাকে, পুরো যে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, সেই সময় এই লার্নিংটা, এই অ্যাসেসমেন্টটা হয়ে থাকে এবং কখনো কখনো এটাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্টও বলা হয়ে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম। অ্যাসেসমেন্ট অফ লার্নিং, লার্নিং এর থেকে যে অ্যাসেসমেন্টটা সেটাকে অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলা হয়। দিস অ্যাসেসমেন্ট ইজ অলসো নোন অ্যাজ সামেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অফ লার্নিং যেটা, ওটাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং যেটা, ওটাকে ফরমেটিভ বলে। বলুন কোনটাকে কি বলে একবার বলুন কেউ। অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে ম্যাম ফরমেটিভ অ্যাসেসমেন্ট, আর অ্যাসেসমেন্ট অফ সামেটিভ। হ্যাঁ, অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে সামেটিভ। এখানে দিস অ্যাসেসমেন্ট occurs when the teacher uses proofs of students learning for determining students achievement in a
goals or standards at the end of term or year। বলছে এই অ্যাসেসমেন্ট তখনই হয়ে থাকে যখন টিচার একজন শিক্ষক কি করে থাকে প্রুফ অফ স্টুডেন্টস লার্নিং, স্টুডেন্টের শেখার যে প্রমাণগুলো সেগুলো কিভাবে ব্যবহার করে থাকে কিসের করার জন্য, পাওয়ার জন্য স্টুডেন্টের যে গোল বা স্ট্যান্ডার্ড আছে, যে স্টুডেন্ট পড়াশোনা করে পুরো ইয়ারে পুরো বছরে কতটা শিখতে পেরেছে, কি কি পেয়েছে, কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে এবং কতটা উইকনেস এখনো আছে, সেই ব্যাপারগুলোকে যখন কি করে থাকে কোনো টিচার অ্যাসেস করে থাকে, মূল্যায়ন করে থাকে, হ্যাঁ, ওটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলা হয়, যেমন সামেটিভ অ্যাসেসমেন্ট সেম। তারপর আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ঠিক আছে, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং কি, ইন দিস অ্যাসেসমেন্ট স্টুডেন্ট অ্যাসেসেস দেয়ার own performance and monitors their own learning and also uses the number of strategies to decide what they know and what they can do and how they use assessment for new learning। assessment as learning হচ্ছে এমন একটা অ্যাসেসমেন্ট যেখানে কি করে থাকে স্টুডেন্ট নিজেই নিজের পারফরমেন্স কে কি করে থাকে অ্যাসেস করে থাকে, মূল্যায়ন করে থাকে, এখানে পরিমাপ করে থাকে, দেখা থাকে সে নিজের উইকনেস কি কি আছে, সে নিজের স্ট্রেংথনেস কি কি আছে, কি কি সে ইমপ্রুভ করতে পেরেছে, কতটা শিখতে পেরেছে, কতটা পারেনি, কি কি এখন তাকে ভালো করে করতে হবে, কোন কোন টপিকের উপর জোর দিতে হবে এবং কোন কোন দিকে সে ল্যাক করছে, সে ভালো করে পারছে না, সেগুলো কিভাবে ভালো করে করা যায়, এই ব্যাপারগুলো স্টুডেন্ট নিজেই যখন নিজের পারফরমেন্সকে অ্যাসেস করবে তখন তাকে বলা হয় অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ক্লিয়ার? হ্যাঁ এবার লাস্ট একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন ইভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশনের মধ্যে পার্থক্যটা কি, এখানে একটা ছোট্ট পার্থক্য লিখেছি, সেটা হচ্ছে যে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কি, অ্যাসেসমেন্ট হচ্ছে যে provides feedback on performance and areas of improvement। বলছে যে যে এরিয়া গুলো আছে, যে জায়গাটা আছে স্টুডেন্টের উন্নত করার জন্য, আরো আগের তুলনায় ইমপ্রুভ করার জন্য এবং পারফরমেন্সের যে ফিডব্যাকটা সেটা দিয়ে থাকে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কি করে থাকে, অ্যাসেসমেন্ট ফিডব্যাক দিয়ে থাকে পারফরমেন্সের, এবং যে জায়গাগুলো আমাদের এখনো দুর্বল আছে, যেগুলোকে আমাদের আরো ভালোভাবে পড়তে হবে, সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করার জন্য যে জিনিসটা হয়ে থাকে ওটা অ্যাসেসমেন্ট করে থাকে, ওটা ইভালুয়েশন করে না। ইভালুয়েশন আর অ্যাসেসমেন্টের মধ্যে একটা পার্থক্য হলো এটাই। এখানে বলছে যে ইভালুয়েশন, এখানে ইভালুয়েশন করবো, আগে অ্যাসেসমেন্টটা করি। অ্যাসেসমেন্ট হচ্ছে ডায়াগনস্টিক ইন নেচার হয়ে থাকে, মানে হচ্ছে যে ডায়াগনস্টিক মানে হচ্ছে যে এটা উইকনেস এবং স্ট্রেংথনেস কে দেখে থাকে, যে কোন কোন দিক উন্নত হয়েছে, কোন কোন হয়নি, কিভাবে ইমপ্রুভ করতে হবে আর কোথায় ল্যাক করছে স্টুডেন্ট, এই ব্যাপারগুলো দেখে থাকে, কি করে থাকে অ্যাসেসমেন্টই করে থাকে। ওই জন্য অ্যাসেসমেন্ট ডায়াগনস্টিক ইন নেচার হয়ে থাকে, ইভালুয়েশন হয় না। এখানে বলছে আরেকটা 3 নম্বর পার্থক্য কি, যে প্রসেস ওরিয়েন্টেড এন্ড ফর্মেটিভ। অ্যাসেসমেন্ট ফর্মেটিভ হয়ে থাকে এবং প্রসেস ওরিয়েন্টেড হয়ে থাকে, যে পদ্ধতিগুলো ফলো করে থাকে, একের পর এক পদ্ধতি ফলো করে থাকে এবং অ্যাসেসমেন্ট করে থাকে, যে অ্যাসেসমেন্টের ভাগগুলো আছে যেমন ফর্মেটিভ, সামেটিভ, পোর্টফোলিও, ডায়াগনস্টিক, এই যে অ্যাসেসমেন্টের ভাগগুলো আছে এইগুলোর জন্য বলা হচ্ছে যে অ্যাসেসমেন্ট প্রসেস ওরিয়েন্টেড হয়ে থাকে, একটা ধাপ ধাপ অনুযায়ী হয়ে থাকে, এবং ফর্মেটিভ হয়ে থাকে মানে অনগোয়িং হয়ে থাকে, সঙ্গে সঙ্গে হয়ে থাকে। সেই জন্য এই যে জিনিসগুলো ব্যাপারগুলো এগুলো বলা হয়ে থাকে অ্যাসেসমেন্ট। আর এখানের মধ্যে ইভালুয়েশন একটু পার্থক্য আছে, ইভালুয়েশন এগুলো করে না, এখানে এখানে কি আছে ইভালুয়েশন, এই যে ইভালুয়েশন। ইভালুয়েশন ডিটারমাইন্স দ্য এক্সটেন্ট টু হুইচ অবজেক্টিভস আর অ্যাচিভড। বলছে কোন অবজেক্টিভ গুলো, যে পড়ার যে গোল সেট করি আমরা, যে টার্গেটটা থাকে, সেই টার্গেটটা, সেই যে উদ্দেশ্যটা থাকে, যে অবজেক্টিভটা থাকে, সেই অবজেক্টিভ কোন অবজেক্টিভ গুলো অ্যাচিভ করতে পেরেছি, আমরা অর্জন করতে পেরেছি পড়ার মাধ্যমে, এবং কোনগুলো রয়ে গেছে, এই ব্যাপারটা যেটা দেখে ওটা ইভালুয়েশন দেখে থাকে, অ্যাসেসমেন্ট না। অ্যাসেসমেন্ট ইভালুয়েশনের মধ্যে এটা একটা বেসিক পার্থক্য। তারপর যে জাজমেন্টাল ইন নেচার, ইভালুয়েশন সবসময় জাজমেন্ট করে থাকে, কি করে থাকে জাজমেন্ট করে থাকে, বিচার করবে, কি করে থাকে বিচার। অ্যাসেসমেন্ট জাজমেন্ট করে না কখনো। ইভালুয়েশনের সাথে জাজমেন্ট ওয়ার্ডটা না একদম মাথায় গেঁথে নিন, যে ইভালুয়েশন যেখানে আছে ওখানে জাজমেন্ট হবেই হবে, কারণ ইভালুয়েশন জাজমেন্টাল ইন নেচার হয়ে থাকে, ইভালুয়েশন জাজমেন্ট করে থাকে। ঠিক আছে, জাজমেন্ট শব্দটা ইভালুয়েশনের সাথে মিলবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছেন? প্রোডাক্ট ওরিয়েন্টেড এন্ড সামেটিভ। ইভালুয়েশন যেটা হয়ে থাকে সামেটিভ হয়ে থাকে এবং প্রোডাক্ট ওরিয়েন্টেড হয়ে থাকে, আর অ্যাসেসমেন্ট প্রসেস ওরিয়েন্টেড হয়ে থাকে। অ্যাসেসমেন্ট প্রসেস ওরিয়েন্টেড হয়ে থাকে, ইভালুয়েশন প্রোডাক্ট ওরিয়েন্টেড হয়ে থাকে, এভাবে মুখস্থ করে নিয়ে থাকে। আর ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট এটা আমি লাস্টে লিখলাম। তো এটা হচ্ছে বেসিক পার্থক্য ইভালুয়েশন এবং অ্যাসেসমেন্টের মধ্যে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সবাই বলুন।
বুঝতে পেরেছেন সবাই? বলুন।